অবশেষে ইলিয়াস আলীর তথ্য পাওয়া গেল। সংসদে দাঁড়িয়ে ইলিয়াস আলীর স্ত্রী সমস্ত গোপন রহস্য ফাঁস করে দিয়েছে। গেল কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হাসিনা সরকারের সময় গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী। তিনি নতুন তথ্য দিলেন। ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য। স্পিকার, আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই ইলিয়াস আলী কোথায়? কোথায় আছেন ইলিয়াস আলী? তিনি কি আসলেই পৃথিবীর আলো বাতাসে বেঁচে আছেন, নাকি 14 বছর আগেই তাকে চিরতরে শেষ করে দেওয়া হয়েছে? প্রথমেই যেই ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ভিডিওগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একের পর এক সেই ভিডিওগুলো দেখে আসি। কোথায় আছেন ইলিয়াস আলী? তিনি কি আসলেই পৃথিবীর আলো বাতাসে বেঁচে আছেন, নাকি 14 বছর আগেই তাকে চিরতরে শেষ করে দেওয়া হয়েছে? 2012 সালের 17 এপ্রিলের সেই রাতে ঠিক কি ঘটেছিল? এক দশকেরও বেশি সময় ধরে বিএনপির এই সাংগঠনিক সম্পাদকের গুমের ঘটনা নিয়ে শুধু রহস্যের জালই বোনা হয়েছে, কিন্তু আসল সত্য পুরোপুরি সামনে আসেনি। আয়নাঘরের দরজা খোলার পরও যখন তার দেখা মিলল না, তখন সবার মনেই প্রশ্ন জেগেছিল, মানুষটা গেল কোথায়? সম্প্রতি আটক হওয়া সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তার মুখ থেকে এমন সব তথ্য বেরিয়ে আসছে যা শুনলে চমকে যাবেন। কে এমন কাজ করলো, আর কেনই বা ইলিয়াস আলীকে টার্গেট করা হলো? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য একটু পেছনে তাকানো প্রয়োজন। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামথানায় 1961 সালের 1 জানুয়ারি জন্ম নেওয়া এই মানুষটি সাধারণ কোনো রাজনীতিবিদ ছিলেন না। ছোটবেলায় মায়ের কাছে কোরআন শিক্ষা দিয়ে যার হাতে খড়ি, সেই মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স নিয়ে পড়ার সময় হয়ে ওঠেন এক প্রতিবাদী চরিত্র। কবি জসিমউদ্দিন হলে থেকে ছাত্র রাজনীতির পাঠ নেওয়া ইলিয়াস 80-র দশকে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে এমনভাবে জড়িয়ে পড়েন যে 1987 সালে তাকে বিশ্ববিদ্যালয় থেকেই বহিষ্কার করা হয়। সেই ছাত্রনেতা সময়ের স্রোতে হয়ে ওঠেন সিলেটে বিএনপির এক অপ্রতিদ্বন্দ্বী মুখ। কিন্তু সরকারের চোখের বালি তিনি হলেন কিভাবে? আসল কারণটা ছিল টিপাইমুখ বাঁধ আর ট্রানজিট চুক্তি। ভারত যখন বারাক নদীর ওপর এই বাঁধ তৈরির পায়তারা করছিল, তখন বৃহত্তর সিলেটের পরিবেশ ও অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়ে। এই বাঁধের বিরুদ্ধে যেন আস্ত একটা পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন ইলিয়াস আলী। তিনি পুরো সিলেট অঞ্চলকে এক করে ফেলেন, দিনের পর দিন লং মার্চ করেন, রাজপথ কাঁপিয়ে তোলেন। পাশের একটি দেশের সাথে সরকারের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধেও তিনি ছিলেন আপোষহীন। আর ঠিক এই জায়গাতেই তিনি তৎকালীন সরকার এবং ওই প্রতিবেশী দেশের স্বার্থে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান। তাকে কোনোভাবেই যখন থামানো যাচ্ছিল না, তখন সিদ্ধান্ত হয় তাকেই চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার। কিন্তু এই গুমের নির্দেশ কে দিল? গুমের সেই নীল নকশা আসলে তৈরি হয়েছিল ক্ষমতার একেবারে শীর্ষবিন্দু থেকে। সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন ডিজিএফআই এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। রিমান্ডে তার কাছ থেকে এমন সব তথ্য বের হচ্ছে যা চমকে দেওয়ার মতো। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ইলিয়াস আলীকে গায়েব করার গ্রিন সিগন্যাল এসেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই। সরকার প্রধানের রোষানলে পড়ার পর তৎকালীন ডিজিএফআই প্রধান এবং র্যাবের মহাপরিচালককে সরাসরি নির্দেশ দেওয়া হয় এই মিশন সফল করার জন্য। শেখ মামুন খালেদ নিজেকে বাঁচানোর জন্য অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা করলেও তিনি স্বীকার করেছেন যে এই অপারেশনের জন্য আগে থেকেই গোয়েন্দা সংস্থা আর র্যাবের একটা বিশেষ টিমকে ব্রিফ করে তৈরি রাখা হয়েছিল। সার্বিক দিক নির্দেশনা তিনি নিজেই দিয়েছিলেন। এমনকি ডিজিএফআই এর 2 মেজরকে দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু প্রযুক্তিগত দিকগুলো সামলানোর জন্য। আর মাঠ পর্যায়ে এই পুরো গুম মিশনটার নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়ের আলোচিত কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান। সিলেট এলাকা থেকে সম্ভবত আমি প্রথম নারী সংসদ সদস্য হিসাবে এই সংসদে আসতে পেরেছি। এর পিছনে একটি প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপট হলো আমার স্বামী এম ইলিয়াস আলী সিলেট 2 আসনের সংসদ সদস্য ছিলেন। উনার নির্বাচনী এলাকায় উনি বিশ্বনাথ উসমানীনগরের এই সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকার 2012 সালের 17 এপ্রিল ওর গাড়ি চালক আনসার আলী সহ তাকে গুম করে। তার আধিপত্যবাদের বিরুদ্ধে তার ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনে তার সাহসী ভূমিকার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার তাকে গুম করে এবং এই গুমের শিকার আরও অনেক পরিবার রয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার সকল জনগণ এবং বাংলাদেশের যখন যেখানে গিয়েছি সকলের একটি প্রশ্ন ছিল আমার কাছে, ইলিয়াস আলী কোথায়? ইলিয়াস আলী কি কোনো খবর জানেন কি না? মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই ইলিয়াস আলী কোথায়? আমার মতো আরো গুম হওয়া দিনার জুনেদ, আনসার আলী
এবং সুমন, পারভেজ সহ আরো যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও জানতে চায় তাদের সন্তান কোথায়। আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি 1 বছরেরও বেশি সময়, প্রায় 1.5 বছরের কাছাকাছি। আমরা এখনো জানি না আমাদের স্বজন কোথায়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনো জানি না যে তাদের অবস্থান কি, তাদের পরিণতি কি। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে ইলিয়াস আলী সহ যারা গুম হয়েছেন তাদের অবস্থান, তাদের পরিণতি, তাদের গুমের সাথে যারা জড়িত তাদের বিচার, এবং যে গুম পরিবার রয়েছে সেই সকল পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা নিরসন এবং গুমের সাথে যারা জড়িত তাদের বিচার, এবং এই গুমের যারা পরিবার আছেন, গুম ব্যক্তির পরিবার, সেই পরিবারদের আর্থিক জটিলতা নিরসন করে তাদের পুনর্বাসনের জন্য জোর দাবি জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে তাদের বিচার প্রক্রিয়া, এবং এই যে আমরা যদিও সকলেই বিশ্বাস করি যে জুলাই আন্দোলন শুধুমাত্র এক মাসের আন্দোলন ছিল না, সেটি বিগত 17 বছরের একটি আন্দোলন ছিল। সেই 17 বছরের যারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। এই অর্থে যে উনি বিগত 17 বছরের ফ্যাসিস্টের ভূমিকা তুলে ধরেছেন এবং এই খুন নিয়ে উনি সঠিক চিত্র তুলে ধরেছেন, এবং বিএনপির যে নির্বাচনী ইস্তেহার, সেই ইস্তেহার বাস্তবায়নের জন্য উনি ওনার সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন। সে কারণে আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি যে জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সকলের প্রচেষ্টায় ইনশাআল্লাহ এদেশ থেকে গুম খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গঠিত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। দেখতে পেলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।